আসসালামু আলাইকুম। আজকে তোমাদের চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স ইউনিভার্সিটি এর 2018-19 শিক্ষাবর্ষে অ্যাডমিশন ভর্তি পরীক্ষার যে প্রশ্নপত্র ছিল সেটা নিয়ে আলোচনা করব। আমি মূলত পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিত অংশ নিয়ে আলোচনা করব। বায়োলজি অংশটা আমি আলোচনা করব না। আর আমার পরিচয়, আমি বর্তমানে রুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। তো চলো আমরা ভিডিওটা শুরু করে দেই, প্রশ্ন সলভটা শুরু করে দেই। দেখো, আমাদের প্রথম প্রশ্নটা আছে পদার্থবিজ্ঞানের। 2 কেজি ভর বিশিষ্ট একটি বস্তুকে 0.5 মিটার উচ্চতা থেকে ফেলা হলে মাধ্যাকর্ষণ স্থিতিশক্তি কত হবে? তাহলে মাধ্যাকর্ষণ স্থিতিশক্তিটা হবে হচ্ছে ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। এই ইকাটা এখানে আমাদের গতিশক্তি, স্থিতিশক্তিটা আমাদের গতিশক্তিতে পরিণত হবে। তাহলে এটা সমান হচ্ছে mgh, অর্থাৎ এখানকার স্থিতিশক্তিটা আমাদের গতিশক্তিতে পরিণত হবে। তাহলে এম কত দেওয়া আছে আমাদের 2 কেজি, জি কত দেওয়া আছে, আমরা জি সবসময় 10 ধরবো। আর এইচ ধরবো হচ্ছে আমাদের কত দেওয়া আছে 0.5, মানে 1/2। তাহলে 1/2 টু কাটা গেল, তাহলে 10 জুল। বুঝতে পারছো? দেখো, খ নাম্বার অপশনটাতে উত্তর আছে 10 জুল। 2 নম্বর প্রশ্ন খেয়াল করো। 2 নম্বর প্রশ্নে দেখো, এই প্রশ্নগুলো কিভাবে খুব সহজে শর্টকাটে সলভ করা যায় সেগুলো সহ আলোচনা করবো বলে তোমরা প্রশ্ন ব্যাংক সমাধান দেখবে। এই কারণে তোমাদের প্রশ্ন ব্যাংক সমাধান দেখা উচিত। তাছাড়া এই প্রশ্ন তোমরাও পাবে। দেখো, 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে হচ্ছে একটা ভেক্টর সি ভেক্টর সমান এ ক্রস বি দেওয়া আছে। আহ, আর হচ্ছে ডি ভেক্টর দেওয়া আছে হচ্ছে বি ক্রস এ। আচ্ছা, খেয়াল করো তো, আমরা ডি ভেক্টরটাকে আমরা -a × b, অর্থাৎ দিক পরিবর্তন করে নিতে পারি না? তাহলে এইটার অর্থ কি? এটা সমান লেখা যায় -c ভেক্টর, অর্থাৎ ডি ভেক্টর সমান -c ভেক্টর। অর্থাৎ এইটা দুটা একই সমান ভেক্টর, শুধু একটার দিক আরেকটার বিপরীতে। একটা একটা এদিকে কাজ করলে আরেকটা এদিকে কাজ করতেছে, বুঝতে পারছো? আর এটা দিক মাইনাস বলতে বোঝাচ্ছে একটা যদি 8 নিউটন হয় আর একটা হচ্ছে -8 নিউটন। বুঝতে পারছো? এই কারণে এদের মধ্যবর্তী কোণ 180 হবে। এবার 3 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 3 নম্বর প্রশ্নটা বলছে, যখন গ্যাসের ঘনত্ব বৃদ্ধি পায় তখন গ্যাস অণুর গড় মুক্ত পথ কি হবে? দেখো, আমরা এটা একটা সম্পর্ক আগে দেখব। আমরা গড় মুক্ত পথ ল্যামডা সমান কি জানি? 1/n পাই সিগমা স্কোয়ার। তাহলে এইখানকার 1/n পাই, এটা তো আমাদের ল্যামডার সাথে আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক চলতেছে। ল্যামডার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক চলতেছে, তাই না? তার মানে যদি ল্যামডা বৃদ্ধি করা হয়, অর্থাৎ গড় মুক্ত পথ বৃদ্ধি করা হয়, ঘনত্ব বৃদ্ধি করা হয়, তাহলে আমাদের গড় মুক্ত পথ আমাদের কমবে। ঠিক আছে? 4 নম্বর প্রশ্নটা আমি তোমাদের বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমাদের সকল প্রশ্নের সমাধান খুব সহজে ইজিলি কিভাবে করতে পারো সেটা বুঝতে পারবে। ম্যাথ অংশটা অনেক কঠিন হয়েছিল, মোটামুটি কঠিন হয়েছিল, আমার কাছে কঠিন লাগছে। তো সেই প্রশ্নগুলো কিভাবে খুব সহজে শর্টকাটে সলভ করা যায় সেগুলো তোমরা জানতে পারবে। চলো, 4 নম্বর প্রশ্নটা। 4 নম্বর প্রশ্নটাই দেওয়া আছে এ সমান আই ক্যাপ, আর বি সমান দেওয়া আছে আমাদের -j ক্যাপ -k ক্যাপ। দেখো, ক্যাপ আমি আর লিখলাম না, কারণ এখানে ক্যাপ লেখাটা একটু জটিল। এখন এ আর বি এর মধ্যবর্তী কোণ জানতে চাইছে। তাহলে এ আর বি এর মধ্যবর্তী যদি কোণ জানতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এ ডট বি সমান এ বি সাইন থিটা। এখন এ আর বি ডট গুণফল করতে হবে। তাহলে এ আর বি যদি আমরা ডট গুণফল করি, তাহলে আই এর সাথে আই গুণন, তাহলে এখানে আই এর সাথে আই নাই, তাই 0। জে এর সাথে জে গুণন, তাহলে হচ্ছে 0। কে এর সাথে কে গুণন, তাহলে এটাও 0, অর্থাৎ এটা 0 হবে। আর যদি এ ডট বি সমান 0 হয়, তাহলে তারা কত কোণে থাকে? তারা হচ্ছে 90 ডিগ্রি কোণ করে, অর্থাৎ এটা এ ভেক্টর আর এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। বুঝতে পারছো? এটাই বলছে এখানে। 3 নম্বর প্রশ্নটা খেয়াল করো। আচ্ছা, 3 নম্বরটাই আমরা সমাধান করছি, 4 নম্বর করলাম। 5 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 5 নম্বর প্রশ্নটা বলছে যে 6 কেজি ভরের একটি বন্দুক হতে 0.01 কেজি ভরের একটি গুলি
300 মিটার/সেকেন্ড বেগে ছোড়া হলে বন্দুকের পশ্চাৎ বেগ কত? আচ্ছা, আমরা বন্দুকের ক্ষেত্রে আমরা ভর ধরলাম ক্যাপিটাল এম, বন্দুকের আদি বেগ ইউ ধরলাম ক্যাপিটাল ইউ, আর বন্দুকের শেষ বেগ ক্যাপিটাল ভি ধরলাম। এগুলো হচ্ছে বন্দুকের। আর হচ্ছে আমাদের গুলির ক্ষেত্রে হচ্ছে স্মল এম, স্মল ইউ, স্মল ভি, ভর, আদি বেগ, শেষ বেগ। তাহলে আমরা ভর শক্তির সংরক্ষণশীলতার সূত্র থেকে কি জানি? এম ইউ প্লাস এম ইউ স্মল ইউ সমান ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি প্লাস স্মল এম স্মল ভি। তাহলে আমাদের এই অংশটুকু তো জিরো হবে। কেন জিরো হবে? কারণ বন্দুক যখন আমরা বন্দুক থেকে যখন গুলি ছোড়া হয় তার আগ পর্যন্ত তার বেগ, গুলির বেগ এবং বন্দুকের বেগ জিরো থাকে। তাহলে জিরো। আর এম আমাদের কত দেওয়া আছে? 6 কেজি। আর ভিটাই তো আমাদের বের করতে বলছে, এটা হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ ভি প্লাস এই এম দেওয়া আছে হচ্ছে 0.01 ইন্টু ভি দেওয়া আছে হচ্ছে 300 মিটার/সেকেন্ড। তাহলে আমাদের ভি সমান হচ্ছে -0.01 ইন্টু 300 ডিভাইডেড বাই 6। এখন এই 0.01 সমান আমরা কি লেখা যায়? 1/100 লেখা যায় না? তাহলে 1/100 লিখলে 300 কে ভাগ করলে কত হয়? 3। তাহলে তার মানে হচ্ছে গিয়ে 3/6 থাকে। তার মানে কি পয়েন্ট 1 বাই মাইনাস 1/2 অর্থাৎ -0.5। এখন বলতে পারো উত্তরে তো মাইনাস নাই। আচ্ছা, উত্তরে যদি -0.5 মিটার/সেকেন্ড থাকতো তাহলে ওইটাই হতো। আর উত্তরে যেহেতু নাই তাহলে এটাই হবে উত্তর। গতিশক্তির মাত্রা কত? আচ্ছা, গতিশক্তি খেয়াল করো। গতিশক্তি সমান কি? ই সমান হাফ এম ভি স্কোয়ার। আমরা হাফ তো আমাদের মাত্রার ক্ষেত্রে ব্যবহার করা হয় না। তাহলে এম ভি স্কোয়ার, এটা থেকে আমরা মাত্রা বের করব। এম এর মাত্রা তো হচ্ছে এম, ক্যাপিটাল এম। ভির মাত্রা হচ্ছে লিটার পার মি- আহ, দৈর্ঘ্য দৈর্ঘ্য মিটার/সেকেন্ড। তাহলে মিটার/সেকেন্ড হলে কি হয়? মিটার/সেকেন্ড হলে মিটারের জন্য এল লেন্থ, আর এস তো হচ্ছে টাইম টি। তাহলে এল টি ইনভার্স তার উপর স্কোয়ার আছে, তাহলে কি আসলো? এম এল স্কোয়ার পার টি টি স্কোয়ার। ঠিক আছে। 6-এর গ নাম্বার। 7 নাম্বারটা খেয়াল করো, একটি ভূস্থির উপগ্রহের আবর্তন কাল কত? আচ্ছা, ভূস্থির উপগ্রহ অনেকে আমরা ভুল করি। ভূস্থির উপগ্রহ বলতে কি বোঝায়? ধরো এই একটা আমাদের পৃথিবী, একটা কক্ষপথ। কক্ষপথ উপবৃত্তাকার হয়, তবুও এটা একটা কক্ষপথ। এইখান থেকে এখানে ধরো হচ্ছে গিয়ে আমাদের পৃথিবী আছে, এখান থেকে আমাদের চাঁদ ঘুরতেছে। ভূস্থির উপগ্রহ বলতে বোঝায় এই পৃথিবী যে যে বেগে ঘুরতেছে এই চাঁদটাও মানে সেইভাবে ঘুরতেছে, অর্থাৎ এখান থেকে আমাদের পৃথিবী 24 দিনে 24 ঘন্টায় 1 ঘন্টা 1 দিন হয়। সেক্ষেত্রে চাঁদের ক্ষেত্রেও আবর্তন কাল হবে হচ্ছে হ্যাঁ, মানে এই চাঁদ বলতে কি অন্য একটা উপগ্রহের কথা বলছে, সেই উপগ্রহটার আবর্তন কাল হবে 24 ঘন্টা, অর্থাৎ পৃথিবীর সাথে মিলে যাবে। এটাই। আণবিক গঠনের প্রধান দায়ভার বহনকারী, এটা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বল হবে, কারণ আণবিক গঠন একমাত্র চৌম্বক তড়িৎ চৌম্বক বলগুলা আণবিক গঠন তৈরি করে। আর মহাকর্ষ বলগুলা দুর্বল সবল এগুলা আহ কোনো দায়ভার নেয় না আণবিক গঠনের, যে মানে গঠনের যে স্ট্রাকচার সেগুলো এখানে গ্রহণ করা হয় না। অভিকর্ষ অভিকর্ষ ত্বরণ জি সমান 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার হলে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত? খেয়াল করো। এটা একটা মুখস্থ, আমি তোমাদের বলবো এটা মুখস্থ করে রাখতে। কারণ এল সমান আমরা জানি হচ্ছে G/পাই স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র, এইটাই চাইছে, এল চাইছে। তাহলে অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে 9.8, পাই স্কোয়ার মানে কি 3.1416। এইটা যদি হ্যান্ড ক্যালকুলেশন করতে যাও আল্লাহর দুনিয়ায় 5 মিনিট ওইখানেই শেষ। তাই এই প্রশ্নটা মুখস্থ করে রাখবা, 99.9929 সেন্টিমিটার। ঠিক আছে, এটা মুখস্থ করে রাখতে হবে, কিছু করার নাই। 10 নাম্বার, কোন পরিবাহীর তাপমাত্রা কমে গেলে রোধ কি হয়? দেখো, কোন একটা পরিবাহী দেওয়া আছে, ধরো এই যে এই একটা পরিবাহী দেওয়া আছে, এটা একটা তামার তার, দেওয়া আছে। দুঃখিত, দেখো আমাদের যে কপার একটা তার আছে, মনে করো এই প্রশ্নটা সহজে বোঝা যাবে যদি কপারের একটা তার বিবেচনা করো। কপারের তার যদি আমাদের তাপমাত্রা দেওয়া হয়, অর্থাৎ ওটা যদি আমাদের উত্তপ্ত করা হয়, তার ভিতর কপারটা কি দ্বারা গঠিত? সেটা অনেকগুলো ইলেকট্রন দ্বারা গঠিত। এখন আমরা কি জানি? তড়িৎ প্রবাহ হচ্ছে গিয়ে ইলেকট্রনের প্রবাহ, তাই না? এখন যদি তাপমাত্রা প্রদান করা হয় তখন ইলেকট্রন গুলো কম্পিত হতে থাকে, মানে অনেক কাঁপাকাঁপি করতে থাকে। আর তখন যদি আমাদের
তখন যদি ইলেকট্রন কাঁপাকাঁপি করতে থাকে মানে অনেক কম্পন সৃষ্টি করে, তখন ইলেকট্রনের প্রবাহ হতে ব্যাহত হয়। অর্থাৎ পরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি করলে রোধ হ্রাস পাবে। বুঝতে পারছো? পরিবাহীর তাপমাত্রা কমালে আমাদের রোধও কমে যাবে, কারণ তখন তাপমাত্রা কমে গেছে, তাই রোধও কমে যাবে, অর্থাৎ প্রবাহ বেড়ে যাবে, রোধ কমে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। 11 নম্বরটা, কোন বর্তনীতে গ্যালভানোমিটারের বিদ্যুৎ প্রবাহ শূন্য হবে যখন শান্টের রোধ কত হবে? শান্টের রোধ শূন্য হবে কিভাবে? এটা খুব সহজে ইজিই বোঝা যায়। তবুও আমি সূত্রের মাধ্যমে প্রমাণ দেখা দিতেছি। গ্যালভানোমিটারের ভিতর দিয়ে প্রবাহ শূন্য মানে আমরা কি জানি, আইজি সমান এস আই ডিভাইডেড বাই এস প্লাস জি, এটা তো আমরা জানি, তাই না? খেয়াল করো, তাহলে আমাদের গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ শূন্য, তাহলে এস আই ডিভাইডেড বাই এস প্লাস জি, তাহলে এস আই সমান আমাদের শূন্য হবে। তাহলে হয় এস সমান শূন্য হতে হবে, অথবা আই সমান শূন্য হতে হবে, কিন্তু আই কখনো শূন্য হবে না, তাই এস সমান শূন্য হবে। বুঝতে পারছো? অর্থাৎ শান্টের মান শূন্য। বুঝতে পারছো? এরপরের প্রশ্ন 11-12 নম্বর প্রশ্নটায়, একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য 3000 অ্যাংস্ট্রোম হলে এর কম্পাঙ্ক কত হবে? দেখো, সুন্দর একটা প্রশ্ন। ফোটনের তরঙ্গদৈর্ঘ্য আমরা কি জানি, সি সমান এফ ল্যামডা। তাহলে এখানে আমাদের ল্যামডা বের করতে বলছে, এফ বের করতে বলছে, তাহলে কম্পাঙ্ক এফ সমান সি বাই ল্যামডা। তাহলে সি কত, 3 × 10⁸, অর্থাৎ আলোর বেগ, ডিভাইডেড বাই ল্যামডা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত দেওয়া আছে, 3 × 10⁷, 3000 অ্যাংস্ট্রম মানে 3 × 10⁷, এটা ইজিলি তোমরা পারবা। তাহলে থ্রি থ্রি কাটা গেল, তাহলে হইলো হচ্ছে গিয়ে 10 × 10⁻15। এটা কি হার্জ হবে, কারণ কি কম্পাঙ্কের একক হার্জ। তাহলে 3000 10⁻15 হার্জ। 13 নম্বর, একটি 1 মিটার দৈর্ঘ্য একটি তারকে টেনে 0.01 শতাংশ, অর্থাৎ আমাদের পরিবর্তন কতটুকু? পরিবর্তন হচ্ছে 0.01%। তাহলে আমাদের যদি 1 মিটারে 100 মিটারে পরিবর্তন হয় কতটুকু? 0.01 মিটার। তাহলে 1 মিটারে কতটুকু পরিবর্তন হচ্ছে? তাহলে 0.01 ডিভাইডেড বাই 100 মিটার, অর্থাৎ এটা হচ্ছে 1/10⁻1/10 আকারে না লিখে আমরা এইভাবে লিখি, তাহলে এটা হয়ে যাচ্ছে 0.0001 মিটার হয়। বুঝতে পারছো? এখন আমাদের বিকৃতি সূত্র কি? বিকৃতি হচ্ছে আমাদের, বিকৃতি সমান কি জানি, পরিবর্তন, দৈর্ঘ্য পরিবর্তন, আমি লিখলাম না দৈর্ঘ্য, দৈর্ঘ্য পরিবর্তন ডিভাইডেড বাই মোট দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য পরিবর্তন কতটুকু হয়েছে? 0.0001 মিটার ডিভাইডেড বাই মোট দৈর্ঘ্য কি 1 মিটার। তাহলে এটা উত্তর কি হবে? এটাই হবে 0.0001 মিটার। বুঝতে পারছো? 14 নম্বর, 14 নম্বর প্রশ্নটা বলছে 1 কিলো ওয়াট আওয়ার হলো, মানে 1 কিলোওয়াট আওয়ার সমান কতটুকু? তাহলে 1 কিলোওয়াট আওয়ার আমরা আগে লিখে নেই, 1 কিলোওয়াট আওয়ার। তাহলে আমরা 1 কিলোটাকে আমরা নর্মালি প্রকাশ করব, 1 কিলো মানে 1000, ওয়াট, আওয়ার মানে কি 36 শত সেকেন্ড। তাহলে এটা গুণ করলে কত হয়, 36 শত ইন্টু 1000 ওয়াট সেকেন্ড। আমরা 3600, এটা যদি আমরা গুণ করে দেই, তাহলে 36 × 10⁵ ওয়াট সেকেন্ড সমান আমরা লিখতে পারি জুল। ঠিক আছে, ওয়াট সেকেন্ড সমান লিখতে পারি হচ্ছে জুল, কারণ ওয়াট সেকেন্ডের গুণ, ওয়াট আর সময়ের গুণফল হচ্ছে আমাদের কাজের একক জুল প্রকাশ করে। ঠিক আছে, আর এটা ক্যালকুলেশন, এটা 2 শূন্য আর এখানে 3 শূন্য, তাহলে 10⁵ আর 36 রাখলাম। 15 নম্বর প্রশ্নটা খেয়াল করো, 40 ওয়াটের দুটি বাল্ব সমান্তরালে সংযুক্ত করা হলে তাদের সম্মিলিত শক্তি হবে। আহ, দেখো, ধরো এখানে একটা বাল্ব আছে, মানে সম্মিলিত, এখান থেকে আমরা 40 ওয়াট সাপ্লাই দিতেছি, তাহলে এখান দিয়ে 40 ওয়াট যাবে, যাওয়ার পর এইদিকে 20 ওয়াট যাবে, এইদিকে আবার 20 ওয়াট যাবে। তাহলে আমাদের আলাদাভাবে কি হলো, সম্মিলিত শক্তিটা কি হবে? তাহলে এটার ভিতর 20 ওয়াট কাজ করবে, এটার ভিতর 20 ওয়াট কাজ করবে। ঠিক আছে, এখন বুঝতে পারছো? আবার এখান থেকে বের হয়ে যাওয়ার সময় আবার 40 ওয়াট আসবে। এটা বুঝতে তো সমস্যা থাকার কথা না।
নিম্নের কোনটি আদর্শ গ্যাসের ধর্ম থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ? দেখো, আদর্শ গ্যাসের ধর্ম থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণের দুটা কারণ হতে পারে। অন্যতম কারণ হচ্ছে দুটা। আমরা পিভি সমান এনআরটি এই সূত্রটা জানি হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের ক্ষেত্রে, কিন্তু বাস্তব গ্যাসের সমান এই সূত্রটা আমরা পরিবর্তন করে আনছে ভ্যান ডার ওয়ালস। পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি সমান এনআরটি, অর্থাৎ পি আর ভি কে আমাদের পরিবর্তন করতে হয়েছে। এই পি আর ভি কে যদি আমরা পরিবর্তন করি, তাহলে এখানে আমাদের ত্রুটি কাদের থাকে, তাহলে অবশ্যই আয়তনের ত্রুটি আর আয়তনের ত্রুটি আর চাপের ত্রুটি। এখানে অপশনে কি দেওয়া আছে? বাস্তব গ্যাসের আয়তন জনিত ত্রুটি। বাস্তব গ্যাসের আয়তন জনিত ত্রুটি তো আমরা পাইছি, তাহলে এটাই উত্তর হবে। এখন যদি আহ বাস্তব গ্যাসের চাপ জনিত ত্রুটি অপশন থাকতো, তাহলে সেটা উত্তর হতো। এখন আমরা কেমিস্ট্রি সমাধান করব, তারপর আমরা ম্যাথ সমাধান করব। ফিজিক্স সবগুলা 17টা প্রশ্ন থাকে। ফিজিক্স 17টা প্রশ্ন সমাধান করলাম। এটা হচ্ছে 18-19 সেশনের চট্টগ্রাম এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের 18-19 শিক্ষাবর্ষের প্রশ্ন এটা। এখানে 17টা ফিজিক্স থাকে। আমরা সেগুলো সমাধান করে ফেলেছি। এখন আমরা রসায়ন অংশটা সমাধান করব। 37 নম্বরটা প্রশ্ন বলছে এসআই ইউনিটে ইউনিভার্সাল গ্যাস দ্রবকের মান কত? এসআই ইউনিটে ইউনিভার্সাল গ্যাস দ্রবক বলছে মোলার গ্যাস দ্রবক। মোলার গ্যাস দ্রবক হচ্ছে গেল আমাদের আর। আর এর মান কত? মান তো হচ্ছে গেল 8.314। এটা হচ্ছে গেল এসআই এককে মোল পার লিটার পার কেলভিন। ঠিক আছে? আর এই একই একক লিটার অ্যাটমসফিয়ারে হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। ঠিক আছে? দুটা এককে মান শিখে রাখো, প্লাস এককও শিখে রাখো। লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, এটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ারে। আর হচ্ছে ওই উপরেরটা আমাদের এসআই এককে। 38 নাম্বারটা, অম্ল ক্ষারকের লুইস তত্ত্ব অনুসারে অম্ল হচ্ছে কি? দেখো, অম্ল ক্ষারকের লুইস তত্ত্বটা যে আছে, অম্ল ক্ষারকের লুইস তত্ত্ব অনুসারে আমাদের যে যে লুইসের তত্ত্ব মানে ইলেকট্রনের তত্ত্ব, এটুকু মনে রাখো আগে। লুইসের তত্ত্ব মানে ইলেকট্রনের তত্ত্ব। যারা এক জোড়া ইলেকট্রন গ্রহণ করে, তারা হচ্ছে আমাদের লুইস অ্যাসিড। অ্যাসিড হচ্ছে ইলেকট্রন গ্রহণ গ্রহণ ইলেকট্রন তো মাইনাস, ইলেকট্রন গ্রহণ। আর বেজ অর্থাৎ ক্ষার হচ্ছে আমাদের ইলেকট্রন ত্যাগ। ঠিক আছে? ইলেকট্রন ত্যাগের কথা বললে সেটা হবে আমাদের ক্ষার। এখন পানিতে যদি ব্রনস্টেড লাউরির অন্য তথ্যগুলো মনে রাখো। এখানে তিনটা মতবাদ আছে: ব্রনস্টেড লাউরি, তারপর আরহেনিয়াসের মত আরহেনিয়াসের মতবাদ, আর হচ্ছে আমাদের লুইস অ্যাসিড মতবাদ। তাহলে ব্রনস্টেড আরহেনিয়াস নাকি, নামটা মনে আসতেছে না, সম্ভবত আরহেনিয়াসই। যাই হোক, তার তত্ত্বটা ছিল পানিতে যারা হাইড্রোজেন আয়ন দিতে পারে সেটা হচ্ছে অ্যাসিড, আর যারা পানিতে হাইড্রোজেন আয়ন দিতে পারে না তারা ক্ষার। আর ব্রনস্টেড লাউরির মতবাদ, যারা একটি প্রোটন দান করতে পারে, হ্যাঁ, যারা একটি প্রোটন দান করতে পারে তারা হচ্ছে ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে অ্যাসিড। আর যারা প্রোটন গ্রহণ করে তারা হচ্ছে ক্ষার। আর লুইস মতবাদ অনুসারে যারা এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে তারা আমাদের অ্যাসিড, আর যারা এক জোড়া ইলেকট্রন ত্যাগ করে তারা আমাদের ক্ষার। 39 নম্বর প্রশ্নটা খেয়াল করো, বৃষ্টির পানির পিএইচ এর মান কত হলে তাকে এসিড বৃষ্টি বলে? বৃষ্টির পানির পিএইচ যখন এসিড বৃষ্টির কথা বলছে, অবশ্যই 7-এর চেয়ে কম হবে। তাহলে এটার পিএইচ হবে হচ্ছে 5.6 এর চেয়ে যদি পানির পিএইচটা হয়, তাহলে সেটা আমাদের এসিড বৃষ্টি বলে বিবেচনা করা হয়। পর্যায় সারণীর অবস্থান্তর মৌলগুলির অবস্থান হচ্ছে, দেখো অবস্থান মৌলগুলো কি ডি অরবিটাল মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলা হয়, তাই না? অবস্থান্তর মৌল, ডি অরবিটালের মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলা হয়। আর ডি অরবিটাল মৌল হচ্ছে গ্রুপ 3 থেকে 12, আর গ্রুপ 3 থেকে 12 হচ্ছে গিয়ে একদম মিডলে থাকে, পর্যায় সারণীর মাঝামাঝি অবস্থানে থাকে। একটি জৈব যৌগে এন শনাক্তকরণ পরীক্ষার নাম কি? দেখো, এন শনাক্তকরণ বলতে অনেকে ভাববে যে নাইট্রোজেন শনাক্তকরণ, আসলে এটা নাইট্রোজেন শনাক্তকরণের কথা বলা হয় নাই। এটা হচ্ছে হ্যালোজেন শনাক্তকরণ কথা বলছে। তাহলে পর্যায় সারণীর হ্যালোজেন শনাক্তকরণ করার বিক্রিয়া হবে হচ্ছে লিবারম্যান পরীক্ষা। বুঝতে পারছো? এটা হচ্ছে
না না, দাঁড়াও, ওয়েট করো। এটা হচ্ছে আমাদের, হ্যাঁ দেখো, এটা লিবারম্যান পরীক্ষায় হবে। তারপর 41, 42, এগুলো আসলে তোমাদের একদম মুখস্থ বিদ্যা। এগুলো তোমরা গুগলে একটু সার্চ করলে এগুলো পেয়ে যাবে। এগুলো টেনশন করতে হবে না। যেগুলো ক্যালকুলেশন, হ্যান্ড ক্যালকুলেশন করা জটিল, সেগুলোই আমি সমাধান করে দেখাবো। নিম্নের কোন মৌলগুলিকে একত্রে চালকোজেন বলা হয়? দেখো, চালকোজেন হচ্ছে গ্রুপ 16 মৌলগুলোকে চালকোজেন বলা হয়। গ্রুপ 16 এর মৌলগুলোকে চালকোজেন বলা হয়। এটা হচ্ছে গিয়ে আমাদের প্রথমে আছে অক্সিজেন, তারপর সালফার, তারপর হচ্ছে সেলেনিয়াম, টেলুরিয়াম। এরা হচ্ছে গিয়ে আমাদের গ্রুপ 16 মৌল। গ্রুপ 16 মৌল, এদেরকে আমরা চালকোজেন বলবো। ঠিক আছে, চালকোজেন অর্থ হচ্ছে আকরিক সৃষ্টিকারী পদার্থ বলা হয়। অর্থাৎ চালকোজেন এরা হচ্ছে আকরিক সৃষ্টি করে। বুঝতে পারছো? আর গ্রুপ 17 মৌলগুলোকে হচ্ছে হ্যালোজেন বলা হয়। যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আর গ্রুপ 15 মৌলগুলোকে হচ্ছে নিক্টোজেন বলা হয়। এরা হচ্ছে শ্বাসরোধ করে। 43 নাম্বারটা, সাম্যাবস্থায়। দেখো, এটা এমন একটা অধ্যায় যেখানে মানে অধ্যায় বলতে এইটা, প্রশ্নটা এমন করছে, রসায়নের অংশটা আহ, তত্ত্বীয় অংশ, অর্থাৎ হচ্ছে থিওরিটিক্যালে রাখছে। আর ম্যাথটা বেশ কঠিন করছে, সেখানে অনেক ক্যালকুলেশন, হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে। ম্যাথটা তোমাদের না দেখলে সমস্যা হতে পারে, তাই ম্যাথটা দেখো অন্তত। ম্যাথের ক্যালকুলেশন গুলা দেখা উচিত। দেখো, N2O4 2NO2। এখানে দেখো, এই পাশে আমাদের মোল সংখ্যা হচ্ছে 2 মোল, আর এই পাশে আমাদের 1 মোল। তাহলে মোল সংখ্যা কম কম পাশে, এই পাশে বাম পক্ষে আমাদের মোল সংখ্যা কম। এখন আমরা যদি চাপের ক্ষেত্রে জানি, যে পাশে আমাদের মোল সংখ্যা, বিক্রিয়ার যে পাশে মোল সংখ্যা কম, সেদিকে চাপ প্রয়োগ করলে সেই দিকে আমাদের বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, বিক্রিয়াটি অগ্রসর হয়। তাহলে এদিকে আমাদের যেহেতু বাম পাশে, অর্থাৎ পিছনের দিকে আমাদের মোল সংখ্যা কম, 1 মোল, আর ডান পাশে আমাদের 2 মোল, সেহেতু আমরা যদি বিক্রিয়ায় চাপ প্রয়োগ করি, তাহলে সেটা পিছনের দিকে অগ্রসর হবে। তাহলে খ নাম্বার অপশনটা উত্তর হবে। দেখো, 44 নাম্বার প্রশ্নটা আমার কাছে মিসিং হয়েছে। 44 নাম্বার প্রশ্নটা আছে হচ্ছে তোমাদের সিও, এটা কোন মূলক? এটা হচ্ছে কার্বনিল মূলক। আমি আগে লিখে দিলাম জাস্ট, কার্বনিল মূলক। জৈব যৌগে, এটা কনসেপচুয়াল, এটা জানতে হবে, বুঝতে হবে। জৈব যৌগের অণুতে দুটি ভিন্ন প্রকার অপ্রতিসম কার্বন পরমাণু থাকলে ওই যৌগের কয়টি আলোক সক্রিয় সমাণু সম্ভব? দেখো, এখানে অপ্রতিসম কথা বলছে। অপ্রতিসম কথাটা বলার অর্থ হচ্ছে, এখানে আমাদের এটা বের করতে গেলে আমাদের খুব সহজে বের করা যায়। কতগুলো আলোক সমানুতা হবে? 2 টু দি পাওয়ার n। তাহলে কতগুলো অপ্রতিসম কার্বন পরমাণু আছে? দুটা, n=2, তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে 4, অর্থাৎ 4টা আলোক সক্রিয় সমাণু সম্ভব। ঠিক আছে, উত্তর হবে 4। বেনজিনকে গাঢ় নাইট্রিক অ্যাসিড ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করালে বেনজিনের কি ঘটে? এটা হচ্ছে আমাদের নাইট্রেশন বিক্রিয়া। তবুও আমি দেখা দিতেছি, সম্পূর্ণ বিক্রিয়াটা করে দেখাচ্ছি। দেখো, এ হচ্ছে আমাদের বেনজিন। বেনজিনের ভিতরে এখানে ধরো একটা হাইড্রোজেন আছে। বেনজিনের ভিতর আমরা কি প্রদান করব? না, HNO3 আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড প্রদান করছি। বিক্রিয়া প্রদান করা হলে আমাদের এটা হচ্ছে নাইট্রোবেনজিন উৎপন্ন করে। এখানে NO2 উৎপন্ন করে, আর এখান থেকে আমাদের পানি উৎপন্ন হয়, আর SO3 উৎপন্ন হয়। এটা কি তৈরি করলো? এটা হচ্ছে নাইট্রোবেনজিন তৈরি করলো, অর্থাৎ নাইট্রেশন ঘটলো। তাই এই বিক্রিয়াটার নাম নাইট্রেশন দেওয়া হয়েছে। ইথানল শনাক্ত করা হয় কোন বিক্রিয়ার মাধ্যমে? ইথানল শনাক্ত করা হয় হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়ার মাধ্যমে। অনেকে বলবে আয়োডোফর্ম তো আহ আয়োডিন, তারপর হচ্ছে, অর্থাৎ হ্যালোজেন গুলো শনাক্ত করে। এর সাথে সাথে বলে রাখি, এগুলো আমাদের আয়োডোফর্ম বিক্রিয়াগুলো আমাদের ইথানল শনাক্তকরণ করতে পারে। C2H2 যৌগে কার্বন এর জারণ মান কত? দেখো, এটা ইজি, এটা তোমরা পারবা।
হাইড্রোজেনের জারণ মান আমরা জানি +1। তাহলে যদি হাইড্রোজেনের জারণ মান +1 হয় আর কার্বনের জারণ মান x ধরলাম, তাহলে x * 2 প্লাস হাইড্রোজেন জারণ মান হচ্ছে +1 * 2, এটা সমান হচ্ছে 0 হবে। তাহলে x সমান এখান থেকে পাই -1। বুঝতে পারছো? -1 হলে পরে তাহলে কার্বনের জারণ মান C2H2 যোগে কার্বনের জারণ মান -1 হবে। নিচের কোন যৌগটি ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে অধঃক্ষেপ তৈরি করে? দেখো এটা হবে হচ্ছে ক নাম্বার প্রশ্ন, ক নাম্বারটা উত্তর। ক নাম্বারে কি আছে? ইথানল আছে। ইথানল আমাদের, এই ইথানল আমাদের, দাঁড়াও, সোডিয়াম হাইড্রোক্সাইড, এই ইথানল আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড এবং আমাদের নীল বর্ণের কপার হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। বিক্রিয়া করার ফলে এখানে মেইনলি উৎপন্ন করা হচ্ছে কিউপ্রাস অক্সাইড। এটা আমাদের লাল বর্ণ অধঃক্ষেপ তৈরি করে। আর এর সাথে উৎপন্ন হয় হচ্ছে সোডিয়াম ইথানয়েড, CH3COO Na, আর পানি উৎপন্ন করে। এই হচ্ছে মেইন উৎপাদ, সোডিয়াম ইথানয়েড এবং লাল বর্ণের কিউপ্রাস অক্সাইড এটা উৎপন্ন করে। বুঝতে পারছো? হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ায় প্রধান উৎপাদ কোনটি? হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়াটা আগে আমরা প্রথমে দেখে আসবো। হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়াটায় কি লাগে? এখানে হচ্ছে আমাদের NH2CO, দাঁড়াও ভুল লিখে ফেলছি। হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া প্রথমে অ্যালকাইল মূলক থাকে, তার সাথে কার্বনিল মূলক, তারপর NH2 এটা থাকে। এর এর ভিতর যদি আমরা এর ভিতর আমরা ব্রোমিন চালনা করব এবং এর সাথে চালনা করব হচ্ছে পটাশিয়াম কার্বনেট। চালনা করলে আমাদের উৎপন্ন হয় হচ্ছে একটা CH3NH2, আর এর সাথে উৎপন্ন হয় হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড আর পটাশিয়াম ব্রোমাইড হয়। পটাশিয়াম ব্রোমাইড উৎপন্ন হয় আর পানি উৎপন্ন হয়। হাইড্রোজেন ব্রোমাইড না, তো পটাশিয়াম ব্রোমাইড আর পানি উৎপন্ন করা হয়। দেখো আমি সঠিক করে দিতেছি। এখানে পানি উৎপন্ন হয় আর হচ্ছে পটাশিয়াম ব্রোমাইড উৎপন্ন হয়। তাহলে এখানে মেইনলি উৎপন্ন হইলো হচ্ছে গিয়ে CH3 বন্ড NH2। তাহলে এটা সমান আমরা কি লেখা যায়? অ্যালকাইল মূলক NH2। তাহলে এটা সমান কি লেখা যায়? এটা খ নাম্বার অপশনের উত্তর আছে, তাহলে এটাই আমাদের উত্তর হবে। গ্রুপ থ্রি ক্ষারকীয় মূলকের গ্রুপ বিকারক কোনটি? দেখো গ্রুপ থ্রির এখানে জাস্ট এত কিছু বলে নাই, জাস্ট বলছে হচ্ছে গ্রুপ থ্রিতে কোন মৌলটা অবস্থান করে। আমরা তো জানি প্রথমে হাইড্রোজেন, হিলিয়াম, তারপর লিথিয়াম, বেরিলিয়াম, তারপর আমাদের বোরন। তাহলে গ্রুপ থ্রিতে 1 2, আর এটা 1 2, না না, হিলিয়াম তো 18 নম্বর গ্রুপে, এটা আমাদের থ্রি। তাহলে গ্রুপ থ্রিতে কে অবস্থান করতেছে? বোরন অবস্থান করতেছে, তাই এটাই গ্রুপ বিকারকে, গ্রুপ বিকারক কোনটি হবে? এটা হচ্ছে বোরন হবে। তারপরের প্রশ্নটা বেশ সুন্দর একটা প্রশ্ন দিছে, কিন্তু হ্যান্ড ক্যালকুলেশন করাটা তোমাদের জন্য একটু টাফ হতে পারে। আমি দেখা দিচ্ছি। 250 মিলিলিটার পটাশিয়াম ডাইক্রোমেট এর ওয়ান নর্মাল দেওয়া আছে। দ্রবণ তৈরি করতে কত গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট লাগবে? দেখো আমরা নর্মালের একটা সূত্র জানতাম যে এন সমান এস ই। তাহলে এখানে আমাদের মোলার বের করা লাগবে। তাহলে মোলার ঘনমাত্রা এস সমান এন বাই ই। তাহলে এন কত দেওয়া আছে? 1। আর ই কত? ই হচ্ছে এখানে হচ্ছে আমাদের জারণ সংখ্যা। ঠিক আছে? এর মান হচ্ছে 6 হবে। কিভাবে 6? পটাশিয়াম ডাইক্রোমেটের জারণ সংখ্যা 6। এটা হলো আমাদের মুখস্থ আছে। তাহলে এস সমান 1/6। এখন আমাদের কত গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট লাগবে? তাহলে ডাব্লিউ সমান এস ভি এম। 1000 দিব না, ভাগ 1000 দিব না, কারণ ওটা আমরা লিটারে লিখবো। তাহলে আচ্ছা, ভাগ 1000 না হয় দিলামও, সমস্যা নাই। তাহলে এস কত পাইলাম? 1/6। ভি কত পাইলাম? ভি হচ্ছে 250 ভাগ 1000। এই ভিটার নিচে 1000 নিচে দিয়ে দিলাম। এম কত? এম হচ্ছে আমাদের 294। পটাশিয়াম ডাইক্রোমেটের এম 294। তাহলে আমরা ভাগ করি 250 দ্বারা, 1000 কে ভাগ করলে 4 হয়। তাহলে আমাদের কি উত্তর আসলো? 294 ডিভাইডেড বাই 24। এখন আমরা ভাগ করব 294 কে 24 দ্বারা ভাগ করলে, 1 দ্বারা ভাগ করলাম আগে। তাহলে 24 একে 24, হাতে থাকে 5,
স্যার কেটে নিয়ে আসলাম। তাহলে কত 24 × 2 = 48, ঠিক আছে। তাহলে আমাদের হয়তো আরো কিছু সামথিং থাকবে, 12 দশমিক কিছু একটা হবে। তাহলে 12 দশমিক উত্তর কিন্তু একটাই আছে, তাই আমাদের 12.257 এই গ্রাম উত্তরটা হবে। দেখো পানি, এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে। বিক্রিয়ায় পানি ও অ্যামোনিয়া বিক্রিয়া করে হচ্ছে অ্যামোনিয়াম আয়ন গঠন করছে আর হাইড্রোজেন আয়ন গঠন করছে। এই বিক্রিয়াটিতে পানি এর ভূমিকা কি? পানির ভূমিকাটা কি দেখো, এখানে পানি কিন্তু একটা হাইড্রোজেন আয়ন দান করছে। যদি ব্রনস্টেড ক্লাউরির মতবাদ কি? আহ, যদি একটা আরহেনিয়াসের মতবাদটা কি? আরহেনিয়াসের মতবাদ কি, যে একটা প্রোটন দান করে, যে প্রোটন দান করে সে কি, সে হচ্ছে আমাদের এসিড, ঠিক আছে। তাহলে এখানে পানি যেহেতু একটা প্রোটন দান করছে, দান করে আমাদের একটা প্রোটন দান করে ওএইচ এ পরিণত হয়েছে, ওএইচ মাইনাসে পরিণত হয়েছে, আর একটা প্রোটন দান করে ফেলছে, তাহলে এটা আমাদের একটা অ্যাসিড হবে। 0.526 এটিএম চাপে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপে 15 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন কত হবে? দেখো আমাদের এটা হচ্ছে পিবি সমান এনআরটি। এখান থেকে ভি বের করতে হবে, এনআরটি ডিভাইডেড বাই পি। তাহলে এন এর মান আমরা কত বসাবো? এন সমান ডাব্লিউ বাই এম, ঠিক আছে। তাহলে ডাব্লিউ হচ্ছে 15 গ্রাম, এম কত? এম হচ্ছে আমাদের নাইট্রোজেন 28, তারপর আর কত? 0.0821। আর টি কত? টির মান দেওয়া আছে হচ্ছে 227 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 300 কেলভিন। আর চাপ পির মান কত দেওয়া আছে? 0.526। এটা আসলে হ্যান্ড ক্যালকুলেশন কোনোভাবে করা সম্ভব না। এটা ক্যালকুলেটর দ্বারা করলে 25 লিটার উত্তর আসে। এটা হ্যান্ড ক্যালকুলেশন করা সম্ভব না বলে এটা আর করে দিতে পারলাম না। 55 নাম্বারটা, পয়েন্ট ওয়ান নর্মাল সালফিউরিক অ্যাসিড আর মোলারিটি কত? দেখো 0.1 নর্মাল সালফিউরিক অ্যাসিডের মোলারিটি যদি আমরা বের করি, একটু আগে আমরা সূত্র বের করে আসছি, এন সমান এস ই। তাহলে এস সমান আমাদের মোলারিটি বের করতে হচ্ছে এস সমান এন বাই ই। তাহলে এন কত? 0.1, আর ই কত? এখানে সালফিউরিক অ্যাসিডের জারণ মান কত? দেখো সালফিউরিক অ্যাসিড দুটা হাইড্রোজেন দান করতে পারে, দুটা হাইড্রোজেন আয়ন দান করতে পারে, তাই এখানে ইর মান, জারণ মান 2। তাহলে এত মোলার। তাহলে 0.1 কে আমরা লেখা যায় 1/10 ইন্টু 1/2 এম। তার মানে কি m/20, এটা লেখা যায় না, m/20 মোলার। নিচের কোন যৌগটি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা শনাক্ত করা হয়? এটা হচ্ছে আমাদের এই যে খ নাম্বার অপশনটা হবে অ্যালকিন। অ্যালকিন গুলো আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা শনাক্ত করা হয়। অ্যালকিন এবং অ্যালকাইন পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা শনাক্ত করা হয়। দেখো আমাদের কেমিস্ট্রি অংশ শেষ, আমরা ম্যাথ অংশে চলে আসছি। ম্যাথ গুলো তোমাদের ভিডিও দেখা উচিত, আমি আর একবার আবারও বলছি। আর আমি তোমাদের বলবো, তোমরা কৃষি গুচ্ছে যেহেতু প্রিপারেশন নিতেছো, আমার সবগুলো ভিডিও আমরা অলরেডি 3টা ভিডিও আপলোড করে ফেলছি কৃষি গুচ্ছের। তোমরা সবগুলো ভিডিও দেখো, না হলে কিন্তু তোমাদের বুঝতে সমস্যা হবে। ক্যালকুলেশন গুলো দেখা উচিত, তুমি প্রশ্নটা উত্তর পারো কিন্তু ক্যালকুলেশনটা যদি না পারো, ক্যালকুলেশন পদ্ধতি প্লাস কিভাবে কত কাটমার্ক থেকে, এগুলো সবকিছু জেনে নিতে হবে, তবেই তুমি পরীক্ষা ভালো করতে পারবা। যেমন গুচ্ছে এবার মাত্র তোমাদের 38 থেকে 40 নাম্বার যার আছে, সেই ভালোভাবে চান্স পাবে। তাহলে চিন্তা করো, যে 38 থেকে 40 পেলে যদি চান্স পাওয়া যায় 100-র ভিতর, তাহলে আমরা শুধু শুধু আমাদের এত 70-80 নাম্বারের টার্গেট রেখে কি লাভ? আমরা 60+ টার্গেট রাখলে তো আমরা টপ হয়ে যেতে পারবো। তাই অত সবগুলো টার্গেট রাখতে হয় না, কিছু ম্যাথ স্পেসিফিক যে কোশ্চেন গুলা আসে সেগুলা রাখো। যেগুলা দেখবা যে তুমি পারতেছো না, মনে করবা সেটা অন্য কেউ পারতেছে না, তো ওগুলা দেখার দরকার নাই। যেমন একটু আগে একটা হ্যান্ড ক্যালকুলেশন ছিল, ওটা তুমিও পারবে না, অন্য কেউ পারবে না, তাই ওগুলো মাথায় রাখবা না। 57 নম্বর প্রশ্নটা, লিমিট দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু জিরো √a+x² মাইনাস √a−x²। দেখো আমরা এই ধরনের অঙ্কগুলোতে আমরা অনুবন্ধী দ্বারা গুণ করি। তাহলে a+x² আছে, আমরা মাইনাস আছে, আমরা প্লাস দ্বারা গুণ করবো, ঠিক আছে। তাহলে x² আমরা ও লব এবং হরকে উভয় পাশে তো আমরা গুণ করছি, তাহলে a+x²।
প্লাস রুট ওভার এ মাইনাস এক্স স্কোয়ার। গুণ করলে কি হয়, উপরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার এ প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার এ মাইনাস এক্স স্কোয়ার। এই সূত্র বসে এখান থেকে আমরা লিখতে পারি 2x² ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার এ প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার এ মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার কাটা গেল, আমাদের থাকলো 2 ডিভাইডেড বাই, এখন লিমিটের মানটা আমরা বসাই দিব, লিমিটের এক্স সমান 0 হলে এ প্লাস জিরো স্কোয়ার প্লাস রুট ওভার এ প্লাস জিরো স্কোয়ার, তাহলে 2 ডিভাইডেড বাই রুট ওভার 2a থাকবে, তাহলে এখানে রুট ওভার এ প্লাস রুট ওভার এ, তাহলে টু রুট ওভার এ অর্থাৎ 1 বাই রুট ওভার এ, এটাই উত্তর হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর 1 বাই রুট ওভার এ। 54 নম্বর প্রশ্নটা বেশ সুন্দর একটা প্রশ্ন এবং খুব ইজি শর্টকাট করা যায়, খেয়াল করো তোমরা, এরপর থেকে এই ধরনের প্রশ্ন সবগুলা করতে পারবা। ধরো একটা সামান্তরিক বা মানে একটা ক্ষেত্র দেওয়া আছে, দেখো এখন ধরো এটা আমার এ বিন্দু, এটা আমাদের বি বিন্দু, এটা আমাদের সি বিন্দু, আমরা বিন্দুগুলো বসাই দিই। এ বিন্দু হচ্ছে 2 - 4, বি বিন্দুটা হচ্ছে আমাদের 7 1, সি বিন্দুটা আমাদের -1 5। তাহলে আমাদের ডি বিন্দু সমান হোয়াট কি আসে, আমাদের কাজ হবে হচ্ছে গিয়ে এই কর্ণ বরাবর আমাদের যোগ করা, তারপর এই কর্ণটা আমাদের বিয়োগ করে দেওয়া। তাহলে এ, তার মানে হচ্ছে ডি কর্ণ বের করতে হলে এ প্লাস সি করা লাগবে, করে বি বিয়োগ করা লাগবে, অর্থাৎ বিপরীতটা আগে যোগ করব, যোগ করার পর অপর পাশটা আমরা বিয়োগ করে দিব, এটা সমান আমাদের ডি। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর যোগ করি, তাহলে এক্স অক্ষে এর মান হচ্ছে 2, এ বিন্দুর এক্স এক্স বিন্দু হচ্ছে 2, সি বিন্দুর এক্স বিন্দু হচ্ছে -1, তাহলে প্লাস -1 মাইনাস বি মানে হচ্ছে -7 সমান হচ্ছে আমাদের, তাহলে 2 -1 -7 এটা সমান আমাদের হচ্ছে -6 উত্তর আসলো। এখন ও এর অংশটা আমরা গুণ করে দিব, দেখো -6 একটাতে আছে, খ নাম্বার আছে, এটা উত্তর হয়ে যাবে, কিন্তু আমি বাকি অংশটুকু করে দেই। তাহলে -4, ঠিক তেমনি -4 প্লাস 5 আর -1 এটা করলে আমাদের হচ্ছে 0 আসে উত্তর। তাহলে দেখো বিন্দুটা কি -6 0, এটা আমাদের ডি বিন্দু। ঠিক আছে, তাহলে এভাবে খুব সহজে করা যায়। 59 নম্বর অঙ্কটা, 3 2 বিন্দুতে 3x², দাঁড়াও মুছে নেই, 3 2 বিন্দুতে 3x² প্লাস 2y² সমান 2xy প্লাস 23 এর স্পর্শক এর ঢাল নির্ণয় করো। দেখো আমাদের যে রেখাটা দেওয়া আছে ওটাকে আমরা সবগুলো এক পাশে নিয়ে আসবো, 3x² প্লাস 2y² মাইনাস 2xy মাইনাস 23, এটার আমরা ঢাল বের করবো, তাহলে আমাদের dy এর একটা সূত্র জানি, ইমপ্লিসিট ফাংশন, অর্থাৎ xy যদি একই রেখায় থাকে, একই সরল xy মানে এক্স ওয়াই চলকটা যদি একই কোনো সমীকরণে থাকে তাহলে এটাকে ইমপ্লিসিট ফাংশন বলা হয়। তাহলে এটার ডিওয়াই বাই ডিএক্স নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের মাইনাস এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ ডিভাইডেড বাই ওয়াই এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে ডিভাইডেড বাই ওয়াই এর সাপেক্ষে। তাহলে আমরা এই রেখাটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে মাইনাস দিলাম, মাইনাস দিলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয়, 3x² কে 6x হয়, আর 2y² এটা আমরা এখানে তো এক্স নাই তাই এটা আমাদের 0 হবে, তারপর হচ্ছে -2xy, তাহলে -2xy এখানে 2y কে আমরা ধ্রুব ধরলাম, এখানে হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ বলতে ওয়াই এক্স বাদে যা আছে সবই ধ্রুব। আর তাহলে এখানে -2xy আছে, তাহলে -2xy এর ক্ষেত্রে এখানে -2y টা আমাদের ধ্রুব, তাহলে এখানে অন্তরীকরণ করলে -2y থাকবে, কারণ x এর অন্তরীকরণ 1, আর -23 অন্তরীকরণ করলে তো 0। এখন নিচে y এর সাপেক্ষে অন্তরীকরণ, এখানে y বাদে যা কিছু আছে সব ধ্রুব, তাহলে 3x² এটা ধ্রুব, তাহলে এটা 0, প্লাস 2y² এটার অন্তরীকরণ করা যাবে, তাহলে এটা কি হবে 4y, আর -2xy এখানে উপরের ক্ষেত্রে আমরা ধরেছিলাম এটা, এখানে 2y টা ধ্রুব, কিন্তু এখানে নিচে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি বলে 2x কে আমরা ধ্রুব ধরবো, তাহলে -2x এটা উত্তর হবে। এখন এখানে আমরা 3 2 বিন্দু বলছে, তাহলে x এর মান 3 আর y এর মান 2 বসায় দেখবো, তাহলে এখানে মাইনাস দিলাম, তাহলে 6 × 3 -2 × 4, সরি 2 × 2, y এর মান 2, তারপর 0 প্লাস 4 × 2 -2 × 3, তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হয়, মাইনাস আছে একটা, যেখানে কিন্তু একটা মাইনাস আছে,
তাহলে 3 6 18, 18 - 4, তাহলে কত হলো 14। আর এখানে 4 2 8, 8 মাইনাস 3 2 6, তাহলে হচ্ছে 2, তাহলে এটা উত্তর হয়েছে -7। ঠিক আছে, যেটা 59-এর খ নাম্বার অপশনে আছে। খেয়াল করো এরপরের প্রশ্নটা কি বলছে। 3x প্লাস বি ওয়াই মাইনাস ওয়ান সমান 0 রেখাটি x² প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 2y, সরি -2y প্লাস 4 বৃত্তকে স্পর্শ করলে বি এর মান কত? খেয়াল করো, এখানে আমরা একটা বৃত্ত আঁকাবো। এই হচ্ছে আমাদের একটা বৃত্ত, কাঙ্ক্ষিত বৃত্ত। ধরো এখানে একটা স্পর্শক আছে, এই যে এই স্পর্শক, এই স্পর্শক রেখার সমীকরণ আছে 3x প্লাস বি ওয়াই মাইনাস ওয়ান সমান 0। এখন আমাদের এই বৃত্তের কেন্দ্রটা কি? দেখো এখানে দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 4 সমান 0। তাহলে আমাদের কেন্দ্র কি? এক্স এর যে সহগ আছে তাকে -2 দ্বারা ভাগ করলে যা হবে সেটা কেন্দ্র। তাহলে এক্স এর সহগ -8, -8 কে -2 দ্বারা ভাগ করলে 4 হবে। আর ওয়াই এর সহগ আছে -2, -2 কে -2 দ্বারা ভাগ করলে পরে আমাদের কত হবে? 1 হবে। তাহলে কেন্দ্র হচ্ছে 4 1। তাহলে আমাদের ব্যাসার্ধ, এই বৃত্তটার ব্যাসার্ধ √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তার মানে 4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস সি। সি কত? 4 দেওয়া আছে, তাই না? তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের কত হবে? √13 হয়। ঠিক আছে, আর এর মান আমাদের √13। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এই বিন্দুটা থেকে এই বিন্দুর যে দূরত্ব, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা আমাদের ব্যাসার্ধ আর। তাহলে আমাদের বিন্দুর দূরত্ব আমরা কি জানি? কোনো একটা বিন্দু থেকে, অর্থাৎ 4 1 বিন্দু থেকে কোনো একটা সরলরেখার দূরত্ব আমরা সমান জানি। ওই সরলরেখায় ওই মানটা বসা দেবো। তাহলে 3 × 4 প্লাস বি ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই এদের সহগের স্কোয়ারের যোগফলের বর্গমূল। তাহলে 3 স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ব্যাসার্ধ সমান আর, আর হচ্ছে √13। তাহলে আমরা উভয় পক্ষকে স্কোয়ার করে দেই, তাহলে আমাদের কি হয়? 11 প্লাস বি। দেখো এই যে 3 4 12, 12 থেকে 1 বাদ দিলে পরে 11, 11 প্লাস বি এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 9 প্লাস বি স্কোয়ার সমান 13। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি। তাহলে এটাকে স্কোয়ার করে দিলে হচ্ছে আমাদের 121 এ প্লাস 2ab অর্থাৎ 22b প্লাস বি স্কোয়ার সমান 9 × 13 117 হয়। যেহেতু 10 × 13 130 হয়, তাহলে 9 × 13 117 হয় প্লাস 13 বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা হবে হচ্ছে 12 বি স্কোয়ার, তারপর হবে হচ্ছে -22 বি, তারপর আমাদের হবে হচ্ছে মাইনাস, হ্যাঁ হ্যাঁ -4 হবে। এখন এখানে আমরা 2 দ্বারা ভাগ করবো, তাহলে আমাদের একটু সহজ হবে। তাহলে 6b স্কোয়ার মাইনাস 11b মাইনাস 2 সমান 0। তাহলে এটা আমরা কি ক্যালকুলেশন পারবো না? এটা দেখো মিডল টার্ম করে ফেলি আমরা। তাহলে 6 2 12, তাই দুটো গুণ করলে আমাদের কত হয়? 6 2 12, তার মানে 6b স্কোয়ার মাইনাস 12b প্লাস বি মাইনাস 2 সমান 0। তাহলে 6b আমরা কমন নিলে বি মাইনাস 2, আর এখানে আমরা +1 কমন নিলে বি মাইনাস 2 থাকে। তাহলে বি মাইনাস 2 সমান 0 হবে। আর আমাদের 6b প্লাস 1 সমান আমাদের 0 হবে। তাহলে বি সমান 2 হবে, অথবা বি সমান -1/6 হবে, যেটা কিনা খ নাম্বার প্রশ্নের উত্তর দেওয়া আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো এই প্রশ্নটা। একটু বেশ বড় ছিল, তবে করা যাবে, এমন না যে করা যাবে না। 61 নাম্বার প্রশ্নটা খেয়াল করো। 61 নাম্বার প্রশ্নটা বলছে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 √1 মাইনাস এক্স √1 প্লাস এক্স ডিএক্স, এটার অন্তরীকরণ কি হবে? এটার অন্তরীকরণ খুব ইজিলি বের করা যায়। আমরা যদি লব এবং হরকে 1 মাইনাস এক্স এবং √1 মাইনাস এক্স দ্বারা লব এবং হরকে গুণ করি, তাহলে √1 ইন্টু √1 মাইনাস এক্স ডিএক্স। তাহলে এটা সমান, দাঁড়াও আমরা লিমিট একদম শেষে বসাবো। তাহলে এটা হয় হচ্ছে 1 মাইনাস এক্স, উত্তর হয় এখানে এক্স, আর এখানে হবে হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এ প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি সূত্র হয়। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এখানে আমরা ভাগ করে দিই, ভাগ করে দিলে কি হয়? ইন্টিগ্রেশন অফ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস, সরি প্লাস না মাইনাস, ইন্টিগ্রেশন অফ এক্স
ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন খেয়াল করো, আমাদের এইখানে যা ডিফারেন্সিয়েট এটাকে ডিফারেন্সিয়েট করলে উপরে আমাদের 2x হয়, তাহলে উপরে আমরা 2 দিলাম এক্সট্রা, এখানে আমরা ভাগ করে দিলাম 2। তাহলে এটার সূত্র কি? সাইন ইনভার্স এক্স। তাহলে সাইন ইনভার্স এক্স মাইনাস 1/2 আমাদের রুট ওভার কোন একটা ফাংশন, এই যে এরকম একটা ফাংশন ইন্টিগ্রেশন অফ এ প্রাইম এক্স ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই রুট ওভার ফাংশন অফ এক্স, এটার সূত্র হবে হচ্ছে আমাদের টু ফাংশন অফ এক্স, এটার সূত্র হয় এটা ইন্টিগ্রেশনে। তাহলে এখানে আমাদের সূত্র হবে হচ্ছে ইন্টু টু রুট ওভার ফাংশন অফ এক্স হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা উত্তর হবে, তাই না? তাহলে এটা যদি হয় এই টু টু কাটা গেল। এখন আমরা মানবো, লিমিট বসাবো, লিমিট আমাদের কত? 0 থেকে 1, তাই না? তাহলে লিমিট যদি আমাদের 0 থেকে 1 হয়, তাহলে আমাদের এক্স এর মান 1 বসাই, তাহলে সাইন ইনভার্স 1 মাইনাস, এখানে তো হাফ তো কেটে গেছে, আমাদের হাফ আর নাই। তাহলে রুট ওভার 1 - 1 এর স্কোয়ার, এখন মাইনাস সাইন ইনভার্স 0, মাইনাস মানে হচ্ছে প্লাস, রুট ওভার 1 - 0 স্কোয়ার। তাহলে এটার উত্তর হয় হচ্ছে এখানে সাইন ইনভার্স π/2, এটা আমাদের 0, এটাও 0, এটা হচ্ছে +1। তাহলে সরি সরি, হ্যাঁ +1 উত্তর হয়ে যায়, ঠিক আছে। দাঁড়াও দাঁড়াও, একটু ভুল করে ফেলছি এখানে। আমাদের এই যে এইখানটাতে কিন্তু -2x হবে, কারণ এই 1 - x² কে ডিফারেন্সিয়েশন করলে -2x হয়, ঠিক আছে। এটা এখানে আমাদের -2x নিলে আমাদের এখানে একটা প্লাস নিতে হবে, এখানে প্লাস নিতে হবে। তারপর ফলে আমাদের এখানে এখানে মাইনাস হবে, এখানেও আমাদের মাইনাস হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের মাইনাস থাকবে। তাহলে π/2 -1 এটাই উত্তর হবে। 62 নম্বর অঙ্কটা আমি পারি না, এটা তোমরা অন্য কোথাও থেকে যদি শিখে নিতে পারো শিখে নিও, আর কমেন্ট বক্সে যদি আমাকে শিখাই দিতে পারো তাহলে ভালো, আমি আমি শিখে নিবনি। আমার এই প্রশ্নটার উত্তর আমার জানা নাই সঠিক। তবে এটার উত্তর হবে হচ্ছে ই, উত্তর ই দেওয়া আছে, ঘ নাম্বারটা ই দেওয়া আছে। তোমরা মিলিয়ে নিও কোথাও পারলে। 63 নম্বর প্রশ্নটা বলছে 6x মাইনাস 4y। দেখো এখানে 6x - 4y, এই মাইনাসটা একটু মিসিং হয়ে গেছে, সমান 0। আর 3x, দেখো প্রশ্নটা সমাধান করতে গেছিলাম, আজান দিছিল এই কারণে একটু স্টপ হয়ে গেছিলাম। আবার প্রশ্নটা দেখো, এখানে 63 নম্বর প্রশ্নটা দেওয়া আছে 6x প্লাস 4y প্লাস 6x - 4y আছে, এখানে মাইনাসটা মিসিং, আমি ঠিকভাবে লিখে দিয়েছি, দেখো 6x - 4y + 9 সমান 0, আর 3x মাইনাস 2y - 1 এইটা সমানও 0 আছে। আর রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? এই দুটো সমান্তরাল রেখা। কিভাবে বুঝতে পারবো? এটাকে 2 নম্বর রেখাকে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে কি হয়? 6x - 4y - 2 এটা সমান 0। তাহলে এই 1 নম্বর রেখা আর এই 2 নম্বর রেখার মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে আমাদের 9, অর্থাৎ সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে C1 - C2 ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আমাদের সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে 9 মাইনাস মাইনাসে +2 ডিভাইডেড বাই রুট ওভার 6 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে কত হলো? 11 ডিভাইডেড বাই 6 6 36, আর হচ্ছে 4 4 16, 36 আর 16 হচ্ছে রুট ওভার 52 হয়, তাই না? রুট ওভার 52 এটাকে আমরা লিখতে পারি হচ্ছে আহ রুট ওভার 52, তাই না? তাহলে আমরা টু রুট, দাঁড়াও, হ্যাঁ এটাকে আমরা খেয়াল করো, এটা হচ্ছে 11 রুট ওভার 4 × 13, অর্থাৎ 4 13 52, অর্থাৎ 11 ডিভাইডেড বাই 2 রুট ওভার 13 হবে, এটা উত্তর হবে। এখন এখানে কোনো অপশন এটা নাই, এটা হচ্ছে আমাদের হয় একটা প্রশ্নটা টাইপিং মিস্টেক আছে, যেহেতু অনেকগুলো মিস্টেক দেখলাম, খ নাম্বারটা উত্তর হওয়ার সম্ভাবনা আছে। হয় এটা টাইপিং মিস্টেক করছে, অথবা এখানে প্রশ্নটাই উত্তর দেওয়া নাই, ঠিক আছে। দেখো এর পরের প্রশ্নটা দেখো, ম্যাথ প্রশ্নটা বেশ জটিলই করছে, আমার কাছে জটিল মনে হয়েছে। এই ধরনের বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্ববিদ্যালয় ছোট করতেছি না, বিশ্ববিদ্যালয় ভালো, অবশ্যই ভালো, কিন্তু এই মানে
এগুলো তো অনেকটা কৃষি নির্ভর বিশ্ববিদ্যালয়, এগুলা তে ম্যাথের তো এত কঠিন করার প্রয়োজন আসে না। তো সেই ক্ষেত্রে এগুলো বিশ্ববিদ্যালয় এই ধরনের ম্যাথ আসলে সাপোর্ট করি না আমি। -1 0 0 2, এটা হচ্ছে আমাদের এ। তাহলে এ স্কোয়ার সমান আমাদের কি হবে? তাহলে এ স্কোয়ার সমান আমরা নির্ণয় করি। তাহলে এটার সাথে যদি আমরা -1 0 0 2 দ্বারা গুণ করে দেই, কারণ আমাদের এ কিউব মাইনাস স্কোয়ার, এ কিউব মাইনাস স্কোয়ার এটা সমান আমাদের জানতে চাইছে। তাহলে এটা গুণ করলে আমাদের হবে কি? তাহলে -1 আর -1 গুণ করলে 1, আর শূন্য গুণ করলে পরে 0 হয়। তাহলে 1 হবে উপরে, তারপর 0 আর -1 গুণ করলে 0, 2 আর 0 গুণ করলে পরে 0 হবে। তারপর এখন এইটা দ্বারা এই কলাম দ্বারা গুণ করব। 0 আর -1 গুণ করলে 0ই হবে, 0 আর 2 দ্বারা গুণ করলে 0ই হবে। আবার যে 0 আর 0 গুণ করলে 0ই হবে, আর 2 আর 2 দ্বারা গুণ করলে আমাদের 4 হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা পেলাম এ স্কোয়ারের মান। এখন এ কিউব অর্থাৎ এর সাথে এ স্কোয়ারের সাথে আরেকটা এ গুণ করলে পারে আমাদের তাহলে আমাদের স্কোয়ারের মান হচ্ছে 1004, এর সাথে আমরা এ গুণ করব, তাহলে এ হচ্ছে -1002, এটা গুণ করলে কি হবে দেখো, এখানে 1 আর -1 গুণ করলে পরে -1, 0 আর 0 গুণ করলে পরে 0 হয়, তাহলে -1, তারপর এখানে 0 আর -1 গুণ করলে 0 হয়, 4 আর 0 গুণ করলে 0ই হয়। এবার এই কলাম দ্বারা গুণ করবো, এই কলাম দ্বারা। এটা তোমরা অনেকে অনেক রকম ভাবে গুণ করো, তোমরা তোমাদের ইচ্ছা মতো গুণ করে নিতে পারো। এই গুণগুলো আমাকে ফলো না করলে হবে। 0 আর 1 গুণ করলে পারে 0, আর 0 আর 2 গুণ করলে পারে 0 হয়, তাহলে 0। তারপর 0 আর 0 গুণ করলে 0, 4 আর 2 গুণ করলে পারে 8 হয়। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? এটা সমান আমাদের এইটার মতোই দেখা যাচ্ছে না? দাঁড়াও, হ্যাঁ এটা হইলো আমাদের। এখন আমাদের চাইছে হচ্ছে এ কিউব মাইনাস এ স্কোয়ার। তাহলে এ কিউব হচ্ছে -1008, এটা থেকে আমাদের এ স্কোয়ার বিয়োগ করলে পরে হচ্ছে 1004, এটা বিয়োগ করলে আমাদের কি হয়? এখানে উপরে হচ্ছে -2, এখানে হচ্ছে 0, এখানে আমাদের 0 হচ্ছে, আর এখানে 4 হচ্ছে। এটা সমান কি লেখা যায়? এখান থেকে যদি আমরা 2 কমন নেই, তাহলে 2a লেখা যাবে, বুঝতে পারছো? 2a মানে এখানে 2 কমন নেওয়ার পর বা এরকম একটা অংশ চলে আসবে, এর সমান একটা অংশ চলে আসবে, অর্থাৎ 2a লেখা যাবে। একটু বেশ লেন্দি প্রসেস এটা, তবে এটা করা যাবে, এমন না যে অনেক কঠিন। অঙ্কটা সহজই ছিল, কিন্তু বড় হয়ে গেছে আর কি। কৃষি বিশ্ববিদ্যালয়ে এরকম ধরনের প্রশ্ন অনেক বড়। এরপরের অঙ্কটা দেখো, 65 নম্বর প্রশ্নটা বলছে যে থ্রি থ্রি ফোর বিন্দুগামী এবং x² + y² - 6x প্লাস 6y প্লাস 21 বৃত্তের ব্যাসের সমীকরণ কোনটি? আসলে এটা আমরা অপশন টেস্ট করব, অর্থাৎ 3 4 বিন্দুটাতে কোনো একটা সমীকরণে বসাবো, বসানোর পর বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেলে সেটা আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে আমিও কিন্তু জানি না কোন উত্তরটা হবে। তাহলে 4, x এর জায়গায় 3 আর y এর জায়গায় 4, তাহলে 1 নম্বর অপশনে হচ্ছে 7 × 3 + 4, তাহলে 3 × 7 = 21, 21 আর 4 = 25, এটা হবে না, এটা আমাদের উত্তর দেওয়া আছে 31, এটা হবে না। 2 নম্বর অপশনে আছে হচ্ছে x + 7y, অর্থাৎ 3 + 7 × 4 সমান হচ্ছে কত আমাদের? 4 × 7 = 28, আর 3 × 31, তাহলে এটাই উত্তর হবে, কারণ এখানে ডান পক্ষ আমাদের 31 আছে, তাহলে উত্তর আমাদের এটাই হবে। বাকিগুলো আর অপশন টেস্ট করব না। 66 নম্বর প্রশ্নটা হচ্ছে আমরা আগে একটা সূত্র পড়ে নেই। 2 tan ইনভার্স x সমান sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এটা যদি হয়, তাহলে আমাদের দেওয়া আছে ddx অফ সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটার অন্তরীকরণ করতে বলছে। তাহলে আমাদের এইটুকু সমান আমরা কি লিখতে পারি? ddx অফ 2 tan ইনভার্স x। ঠিক আছে, তাহলে 2 টা আমরা সামনে রাখলাম, আর tan ইনভার্স x এর সূত্র কি 1 প্লাস এক্স স্কোয়ার, 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা উত্তর হবে। গ নাম্বার অপশনটা উত্তর হবে। গ গ না, ক নাম্বার অপশনটা উত্তর হবে।
দেখো 67 নম্বর প্রশ্নটা বেশ সুন্দর একটা প্রশ্ন, বেশ কনসেপ্ট দিয়ে করছে। 67 নম্বর বলছে লগ 4 3y মাইনাস 2 log 4 x, 4 ভিত্তিক log x, আমি ভুল বলতেছি, 4 ভিত্তিক log x সমান 1। এখন y কে x এর মাধ্যমে প্রকাশ করতে বলছে, অর্থাৎ ডান বাম পাশে আমাদের y থাকবে আর ডান পাশে আমাদের কত, তাহলে লগ 4 ভিত্তিক লগ 3y মাইনাস আমরা লিখতে পারি 4 ভিত্তিক লগ x স্কোয়ার, অর্থাৎ আমরা পাওয়ারটাকে উপরে তুলে দিলাম, তাহলে x স্কোয়ার সমান 1। তাহলে যেহেতু লগ এর ক্ষেত্রে বিয়োগ থাকলে আমরা ভাগ আকারে লিখতে পারি, তাহলে লগ 4, তাহলে 3y ডিভাইডেড বাই এক্স স্কোয়ার লেখা যায়, এটা সমান। আর 1 সমান লিখতে পারি লগ 4, 4 ভিত্তিক লগ 4, অর্থাৎ এটা ভিত্তি মিল রাখলে পারে মিলে যায়। দেখো এই অংশটা আমাদের আর এই অংশটা আমাদের মিলে গেছে, তাহলে এই 3y ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সমান 4, এটা আলটিমেটলি লেখা যায়। তাহলে ওয়াই সমান আমাদের 4 x স্কোয়ার ডিভাইডেড বাই 3, এটা লিখতে পারবো, ঠিক আছে। এটুকুতে কোনো দ্বিমত নাই। তাহলে এটা আমাদের কোথায় আছে, ঘ নাম্বার প্রশ্নটার উত্তর আছে। আশা করি এটা বুঝতে পারছো। 68 নম্বর প্রশ্নটা, 68 নম্বর প্রশ্নটাও সুন্দর, 9 10 এর বেসিক দ্বারা এটা করা যাবে। 9 10 যে আমরা সূচক লগারিদম করেছি সেই অধ্যায়ের অঙ্ক। দেখো আমাদের দেওয়া আছে হচ্ছে 2 log 6 প্লাস 6 log 2 ডিভাইডেড বাই 4 log 2 প্লাস log 27 মাইনাস লগ, দেখো আমি অঙ্কটা তোমরা তুলবা না, কিন্তু আমি তুলে দেখাচ্ছি যে তোমাদের সুবিধার জন্য। তাহলে 2 log 2 গুণন 3, মানে 6 কে আমরা 2 × 3 আকারে লেখা যায়, প্লাস 6 log 2 আর 4 log 2 প্লাস log কিউব, 27 কে আমরা log কিউব আকারে লিখতে পারি, মাইনাস 3 স্কোয়ার, 9 কে আমরা 3 স্কোয়ার হিসাবে লিখতে পারি। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, 2 log 2 প্লাস 2 log 3। ওই যে আমরা গুণ আকারে থাকলে কি আমরা যোগ আকারে লিখতে পারি, একটু আগে তো আমরা শিখে ফেলছি। তাহলে 6 log 2 ডিভাইডেড বাই 4 log 2 প্লাস 3 log 3, অর্থাৎ পাওয়ার গুলো আমরা সামনে নিয়ে আসতে পারি, মাইনাস 2 log 3। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি, এখানে আমাদের 2 log 2 আছে, এখানে 6 log 2 আছে, তাহলে আমাদের আলটিমেটলি হয় 8 log 2। এখানে 2 log 2 আছে, তাহলে প্লাস 2 log 3 আছে, ডিভাইডেড বাই আমাদের এখানে 2 log 2 আছে, এখানে আমাদের হচ্ছে আমাদের 4 log 2 আছে, এখানে 4 log 2 লিখলাম, 3 log 3 আছে, 2 log 3 আছে। তাহলে এটা আমাদের হয় হচ্ছে জাস্ট log 3 থাকে। এখান থেকে আমরা যদি উপর থেকে যদি 2 কমন নেই, তাহলে 2, হ্যাঁ 2 কমন নিলে 4 log 2 প্লাস log 3 হয়, 3 থাকে, ডিভাইডেড বাই নিচে আছে আমাদের হরে লগ 4 log 2 প্লাস log 3। তাহলে এই অংশ আর এই অংশ কাটাকাটি গেলে আমাদের উত্তর থাকে হচ্ছে +2। বুঝতে পারছো, সমস্যা নাই, এটা খুবই সহজ, একটু খেয়াল করলে বুঝতে পারবা। দেখো 69 নম্বর প্রশ্নটা বলছে যে 1 ডিভাইডেড বাই -1 দেখো 1 ডিভাইডেড বাই 1 - i এর বাস্তব ও কাল্পনিক অংশের সমষ্টি কত। তাহলে এটাকে আমরা আগে সাধারণ অংশে প্রকাশ করব, তাহলে অনুবন্ধী দ্বারা গুণ করব, 1 + i দ্বারা গুণ করলে 1 - i ইন্টু 1 + i, তাহলে 1 + i ডিভাইডেড বাই, এটা কি a + b ইন্টু a - b সূত্র বসালে, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে 1 + i ডিভাইডেড বাই 1, i স্কোয়ারের মান হচ্ছে -1, তাহলে -1 হচ্ছে +1, তার মানে কি 1/2 প্লাস 1/2 i। তাহলে বাস্তব অংশ 1/2, কাল্পনিক অংশ 1/2, তাহলে এদের যোগফল কি হবে, 1/2 1/2 যোগ করলে 1 হয়ে যাবে। এটাই তো আমাদের অ্যান্সার, ঠিক আছে, বুঝতে পারছো। দেখো আমাদের মোটামুটি শেষ, এটা আমাদের প্রথম প্রশ্নটা ছিল, আমি আবার ফের রিপিট হয়ে গেছে এখানে, মোটামুটি সবগুলো প্রশ্ন সমাধান করে দিয়েছি। এখানে ম্যাথ অংশটা আমার কাছে একটু কঠিন লাগছে 18 19-এর, তাছাড়া বাকি অঙ্কগুলো সবই সহজ ছিল। আর আমি বলবো যে
আমি বলবো যে তোমাদের ম্যাথ অংশটা দেখো সবকিছু কিন্তু লাগে না, চান্স পেতে গেলে অত প্রশ্ন সমাধান করা লাগে না। মোটামুটি 70 থেকে 75টা একটু কারেক্ট করার চেষ্টা করবা। 65+ কারেক্ট করলে পরে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। আম, এরকম চান্স পাওয়ার, আর তবুও তোমরা তোমাদের সিনিয়রদের সাথে কথা বলে জেনে নিবা কাটমার্ক কিরকম থাকে কৃষি বিশ্ববিদ্যালয়ে। যেহেতু আমি কৃষি বিশ্ববিদ্যালয় পরীক্ষাটা আমার সেভাবে দেওয়া হয় নাই, তাই আমার এটা জানা নাই। আর তোমরা আর কোন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র দ্রুত সমাধান লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাও, অথবা আমাকে হোয়াটসঅ্যাপ পেজের এখানে ইউটিউবে আমার চ্যানেলের ভিতর যে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারো, সেখানে আমাদের অন্যান্য ভিডিও দেওয়া আছে, অন্যান্য প্রশ্ন ব্যাংকের সমাধান দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখতে পারো। আর পেজের সাথে যুক্ত হতে পারো, পেজে বিভিন্ন আপডেট গুলো দেওয়া হয়, সেখানে যদি তোমরা যুক্ত হয়ে যাও তাহলে তোমাদের জন্য উপকার হবে। ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকুক। এরপর আমি চট্টগ্রাম অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের 17-18 প্রশ্নটা নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।